এবং এই আফসোসটা হয়তো আমার সারা জীবন ধরে আমার সঙ্গে থাকবে। আরে তন্ময়দা, সবুজ পাঞ্জাবি পরেই যখন এসেছেন তখন এই দিকেই এসে বসুন না। এই মমতা ব্যানার্জির যে ধ্বংসাত্মক রাজনৈতিক কাজকর্ম, তার সঙ্গে লড়াই তো আমাদের লড়তে হয়েছে বটেই। এই বয়সে এরকম দু হাতে দুদিকে দুজনকে ধরে আছেন। জ্যোতিবাবু দোতলা থেকে নেমে এলেন, হাতে কাগজটা ধরালাম, ইংরেজিতে টাইপ করা। আমি এখনও মনে করি সোমনাথ চ্যাটার্জিকে পার্টি থেকে বহিষ্কার করাটা বাঙালি অস্মিতাকে আঘাত করা হয়েছিল। কোথাও কি তন্ময় ভট্টাচার্য অভিমানী? কিন্তু রাজীব গান্ধী বোধহয় প্রথম প্রধানমন্ত্রী যিনি মাচান বাবার পা মাথায় নিয়ে প্রচার শুরু করেছেন। ইন্দিরা গান্ধী করেননি, জওহরলাল নেহরু করেননি। এখন রাজ্য সরকার যদি শুধু মদ বিক্রি করে অর্থ পেতে চায় তাহলে আমার কিছু বলার নেই। যে মোদির চাইতে বড় প্রতিহিংসা পরায়ণ প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এই দেশ দেখেনি। না, আমি তোমার শেষ হয়ে যাওয়ার পরে দেবাংশুর মতো কবিতার নামে টাইম নেব না। সেই কবে অস্কার ওয়াইল্ড বলেছিলেন, আজকের দিনের মানুষ সব জিনিসের দাম জানে কিন্তু কোনো জিনিসের মূল্য জানে না। আজ আমরা যে বিশেষ অতিথির কাছে এসেছি, তিনি একসময় ছিলেন বিধানসভার সদস্য, উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। আজ আমরা এসেছি তন্ময় ভট্টাচার্যের কাছে। নমস্কার স্যার, আপনাকে প্রথমেই শুভ নববর্ষ। আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধু শ্রোতাদের কাছে বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আচ্ছা, প্রথমে আপনি ছাত্র রাজনীতিতে ছিলেন, তারপর যুব রাজনীতি, ব্যাংকের চাকরি এবং তারপর পুরোদস্তুর রাজনীতিতে। আপনার এই রাজনৈতিক সফরটা কেমন ছিল? আমি প্রথম থেকেই পুরোদস্তুর রাজনীতিতে। পুরোদস্তুর রাজনীতিতে মানে আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার মা মহিলা আন্দোলনে অত্যন্ত অগ্রণী ভূমিকায় ছিলেন এবং বরানগরে মহিলা সমিতি যারা প্রতিষ্ঠা করেছেন, আমার মা তাদের মধ্যে একজন। আমার বাবা বাইরে চাকরি করতেন। আমাদের 3 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই বলে মা যত মিটিংয়ে যেতেন সব মিটিংয়ে আমাকে সঙ্গে যেতে হতো, কারণ আমায় কার কাছে রেখে যাবেন। ফলত অনেক ছোটোবেলা থেকে আমি হরেকৃষ্ণ কোঙারের বক্তৃতা শুনেছি, জ্যোতি বসুর বক্তৃতা শুনেছি, এবং এই সব কিছুর মধ্য দিয়ে আমার ভেতরে একটা রাজনৈতিক বোধ অনেক ছোটোবেলা থেকে তৈরি হচ্ছিল। আমার মামাবাড়ি পুরোদস্তুর রাজনৈতিক মামাবাড়ি ছিল। আমার সেজো মামা, তিনি একদম অ্যাক্টিভ পলিটিক্স করতেন, ছোটো মামাও করতেন। আমার ছোটো মামা পরবর্তীকালে যে হেডমাস্টার অ্যাসোসিয়েশন আছে, সেই হেডমাস্টার অ্যাসোসিয়েশনের বা স্কুল গভর্নমেন্ট টিচার্স যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের রাজ্যের সাধারণ সম্পাদক হয়েছিলেন। এদেরও সান্নিধ্য আমাকে রাজনীতিতে ভূমিকা পালন করতে সাহায্য করেছে এবং এভাবেই ছাত্র ফেডারেশনের কাজকর্মের সঙ্গে আমার সংযোগ হয়। একটা কঠিন সময় 1974 সালে 3 দিনের ধর্মঘট ডাকা হয়েছিল এসএফআই-এর পক্ষ থেকে। কেরোসিন, বঙ্গলিপি খাতা ইত্যাদির দায়িত্বে। তখন খাতা খোলা বাজারে কিনতে পাওয়া যেত না, সরকার থেকে রেশন দোকানে বঙ্গলিপি বলে একরকম খাতা দেওয়া হতো। সেই খাতার ক্রাইসিস হয়েছিল, খাতা পাওয়া যাচ্ছিল না রেশন দোকানে। ফলে সেই খাতা এবং তার সঙ্গে কেরোসিন, এই দাবিগুলোকে সাথে নিয়ে 3 দিনের ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল বরানগর রামকৃষ্ণ মিশনে। সেই ধর্মঘটকে সফল করবার ক্ষেত্রে আমায় কিছু ভূমিকা পালন করতে হয় এবং তার মধ্য দিয়েই আমার প্রকাশ্য রাজনৈতিক কাজকর্মে আত্মপ্রকাশ। তাহলে আপনার এই যে বাম আদর্শে দীক্ষা, তাহলে কি সেটা পরিবারের জন্যই? না, একটা পারিবারিক উত্তরাধিকার তো ছিলই, অস্বীকার করবো কেন। আমি এই পারিবারিক উত্তরাধিকার থেকে রাজনীতির কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছি। তারপরে জেনেছি, পড়েছি, কিন্তু আমি অনেক কিছু পড়ে বাম রাজনীতি বুঝে, মার্ক্সবাদ বুঝে পার্টিতে এসেছি এই দাবি করলে অন্যায় দাবি করা হবে। আপনি যখন যুব রাজনীতি করছেন তখন ঠিক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তখন উঠছেন, বিরোধী নেত্রী হিসাবে উঠছেন, এবং তিনি তখন একদম আপনাদের বিপরীত মেরুতে অবস্থান করছেন যে বামেদেরকে উৎখাত করতে হবে। তো সেই দ্বৈরথের কথা কিছু মনে পড়ে? মনে না পড়ার তো কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের সভাপতি এবং কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য নির্বাচন লড়লেন সোমেন মিত্রের বিরুদ্ধে। সম্ভবত সেটা 1997 সাল।
সেই লড়াইতে সোমেন মিত্র জিতলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। তারপরে 1998-এর জানুয়ারির 1 তারিখে তিনি বিজেপির সাহায্য নিয়ে, কংগ্রেসের সবচাইতে প্রতিক্রিয়াশীল অংশের সাহায্য নিয়ে, বিভিন্ন বিদেশি শক্তির সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস বলে দল গঠন করলেন এবং তারপরে তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়ে গেলেন। এবং তারপর থেকে 98-এর পর থেকে আমি 2003 পর্যন্ত যুব আন্দোলনে ছিলাম। এই গোটা সময়কাল জুড়েই মমতা ব্যানার্জির যে ধ্বংসাত্মক রাজনৈতিক কাজকর্ম, তার সঙ্গে লড়াই তো আমাদের লড়তে হয়েছে বটেই। আচ্ছা, আপনি তো এখন একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এবং আপনার রাজনৈতিক জীবনটা দীর্ঘ। এর মধ্যে কোনো একটা স্মরণীয় কোনো মজার ঘটনা যদি বলেন। মজার ঘটনা অনেক আছে, অনেক আছে। মানে ধরুন, আমি বিধায়ক হয়ে যেদিন প্রথম দিন বিধানসভায় গেলাম, সেদিন আমি একটা সবুজ পাঞ্জাবি পরে গেছিলাম। তো আমাকে তখন শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী, আমায় ট্রেজারি বেঞ্চ থেকে বললেন, আরে তন্ময়দা, সবুজ পাঞ্জাবি পরেই যখন এসেছেন তখন এই দিকেই এসে বসুন না। তা আমি তার উত্তরে বলেছিলাম, সবুজের মতো এত সুন্দর একটা রঙকে কিছু হনুমানের হাতে ছেড়ে দিতে আমি রাজি না, ওই জন্য সবুজ পাঞ্জাবি পরে এসেছি। এটা মজার ঘটনা। আবার স্মরণীয় ঘটনা, জ্যোতি বসু তখন বেঁচে, নানান কারণে যুব আন্দোলন করার সময় বহুবার আমাকে এবং সেই সময়কার ছাত্র ফেডারেশনের নেতা সোমনাথ ভট্টাচার্যকে জ্যোতি বসুর বাড়িতে যেতে হতো নানান কারণে। তো একবার আমি এবং সোমনাথ দুজনেই আছি ছাত্র যুব অফিসে, ও ছাত্র অফিসে, আমি যুব অফিসে, একই বাড়িতে দুটো অফিস। রাজ্য অফিস থেকে কমরেড অনিল বিশ্বাস ফোন করলেন ল্যান্ডলাইনে, ফোন করে জিজ্ঞেস করলেন কে কে আছে। তো যে ফোন ধরেছিল সে বলল তন্ময়দা আছে, সোমনাথদা আছে। বলে একটু বলো তো আমার সাথে দেখা করতে। আমি আর সোমনাথ বেরিয়ে গেলাম। সেই দিন গণশক্তি পত্রিকায় একটা ছোট্ট সেকেন্ড পাতায় এটা এইটুকুনি জায়গা জুড়ে জ্যোতি বসুর একটা বক্তব্য প্রকাশিত হয়েছিল, এক কলমে, খুবই ছোট একটা জায়গা জুড়ে। তো অনিলদা ডেকে বললেন, আজকের গণশক্তি পড়েছ? না, হ্যাঁ পড়েছি। বলে, জ্যোতিবাবুর বক্তব্যটা এই বিষয়ে পড়েছ? না, হ্যাঁ পড়েছি। বলে, ওটা ফ্রন্টলাইন ছাপতে চাইছে, ওটার একটা ইংরেজি ট্রান্সলেট করে একটু জ্যোতিবাবুকে দেখিয়ে আনতে হবে। ঠিক আছে। আমি আর সোমনাথ লাইব্রেরি রুমে চলে গেলাম। ছোট্ট লেখা, বেশিক্ষণ লাগলো না সময় রাখতে। করে নীরজদা বলে আমাদের পার্টি অফিসে একজন ছিলেন, তাকে দিয়ে করিয়ে অনিলদাকে দেখালাম। অনিলদা তার গাড়িটা আমাদের দিয়ে দিলেন, জ্যোতিবাবুর বাড়ি চলে গেলাম। গিয়ে এবার জ্যোতিবাবুকে অনিলদা আগেই ফোনে বলে দিয়েছিলেন। জ্যোতিবাবু দোতলা থেকে নেমে এলেন, হাতে কাগজটা ধরালাম, ইংরেজিতে টাইপ করা। জ্যোতিবাবু কাগজটা হাতে নিয়ে এরকম চাইলেন, মুখে কিছু বললেন না, হাত বাড়ালেন, মানে বোঝা গেল কলম চাইছেন। তো সোমনাথ ওর পকেট থেকে কলমটা বের করে দিল। জ্যোতিবাবু বসলেন, বসে একটা জায়গায় একটা সেন্টেন্স পুরো কেটে দিলেন। তো সেন্টেন্সটা বাংলায় ছিল, আমি সেটার ইংরেজি করেছি। আমি তো আগ্রহ নিয়ে তাকালাম, মানে এই অসাধারণ রিফ্লেক্স আমি জানি না আর কোনো মানুষের আছে কি না। জাস্ট আমি তাকিয়েছি, আমি কিচ্ছু বলিনি, জাস্ট এরম তাকিয়েছিলাম, এরম তাকিয়েছি। জ্যোতিবাবু আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ওটা গণশক্তির জন্য ঠিক আছে, ফ্রন্ট লাইনের জন্য দরকার নেই। লাইনটা পুরো কেটে দিলেন। আর একটা দুটো জায়গায় একটা দুটো ইংরেজি শব্দ বদল করলেন, করে বললেন ঠিক আছে, অনিলকে দিয়ে দাও। আর অনিলদাকে দিয়ে দিলাম, পরে ফ্রন্ট লাইনে ছাপা হলো। মানে এটা হচ্ছে স্মরণীয় ঘটনাগুলোর একটা। আমি যুব ফেডারেশন ছেড়ে দেওয়ার পরে কমরেড শ্যামল চক্রবর্তীকে প্রেসিডেন্ট করে আর আমাকে এডিটর করে একটি বই তৈরি হয়, ন্যাশনাল বুক এজেন্সি থেকে ছাপা হয়। বইটির নাম ছিল আমাদের পূর্বসূরিরা। মানে 1964 থেকে 2002 পর্যন্ত সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য যারা মারা গেছেন তাদের প্রত্যেকের জীবনী। এই বইটা জ্যোতিবাবু উদ্বোধন করেন এবং সেই বইটার উদ্বোধন হয় এই বরানগরেই ইউবি কলোনির মাঠে। সে বছর পার্টির রাজ্য সম্মেলন হয়েছিল কামারহাটিতে, সেই উপলক্ষে। তো সেই বইটায় আমি জ্যোতিবাবুর একটা বিরল ছবি চেপেছিলাম, যে ছবিটা সাধারণভাবে কোনো মানুষ দেখেননি। জ্যোতিবাবু নিজে জানতেন ছবিটার কথা, কিন্তু তিনিও অনেক দেখেছেন এমন না।
এই ছবিটা ছিল হচ্ছে যখন দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার ভেঙে যায় তার ঠিক আগে শহীদ মিনারে কোনো একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে EMS নাম্বুদ্রিপাদ এবং M বাসব পুন্নাইয়া এই দুজন বসে আছেন এবং তাদের পেছনে দুজনের চেয়ারের মাঝখানে দুজনের চেয়ারের হাতায় দাঁড়িয়ে জ্যোতিবাবু তাদের দুজনের সঙ্গে একটু নিচু হয়ে কথা বলছেন। ছবিটা রেয়ার ছবি, এই ছবিটা খুব কম লোকে দেখেছে। এই ছবিটা আমাকে দিয়েছিলেন তৎকালীন স্টেটসম্যান পত্রিকার চিফ ফটোগ্রাফার ছিলেন, এই সিথির মোড়ের কাছে থাকতেন, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সেই ভদ্রলোক আমি এই বইটা করছি জেনে আমাকে এই ছবিটা দিয়েছিলেন। তো সেই ছবিটা ছাপা হয়েছিল। তো উদ্বোধনের আগের দিন জ্যোতিবাবুকে সেই বইটা উনি উদ্বোধন করবেন, ফলে উনাকে একটা কপি দেওয়া যাতে উনি একটু পাতা উল্টে দেখতে পারেন। আমি দেওয়ার জন্য গেছি, আমার সঙ্গে আমাদের বরানগরের পার্টির নেতা প্রয়াত হীরেন গুপ্ত ছিলেন। তো আমি জ্যোতিবাবুকে ছবিটা দেওয়ার সময় বলি যে এখানে আপনার একটা ছবি আছে, আনকমন ছবি। বললো কোনটা? আমি ওই পাতাটার নম্বরটা মুখস্থ করে গেছিলাম, পাতাটা উল্টে দেখালাম। জ্যোতিবাবু দেখে বললেন এই ছবি তুমি পেলে কোথায়? তো আমি বললাম সোর্সটা। উনি বললেন যে এই ছবিটা তো কোথাও ছাপা হয়নি, আর কেউ তোলেও নি বোধহয়, উনি বোধহয় একমাত্র তুলেছিলেন, বলে আবার বইটা দেখা শুরু করে দিলেন। মানে এটা হচ্ছে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা, জ্যোতিবাবুর সান্নিধ্যে। আমি আমাদের পার্টি নেতাদের ভেতরে জ্যোতিবাবুর পরে যাকে সবচাইতে বেশি শ্রদ্ধা করতাম তার নাম সুভাষ চক্রবর্তী। এবং সুভাষদার মতো এত বড় মনের মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। সুভাষদা কোনো সময় কোনো কিছু ছোট করে ভাবতেন না। আমার জীবনে একটা আফসোস রয়ে গেছে, সুভাষদা আমার একটা কথা বলেছিলেন, সে কথাটা আমি রাখতে পারিনি বলে, এবং এই আফসোসটা হয়তো আমার সারা জীবন ধরে আমার সঙ্গে থাকবে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আপনারা তখন খুবই ছোট বা জন্মাননি হয়তো। বামিয়ানের বুদ্ধ মূর্তি ভাঙা হয়েছিল সম্ভবত 2001 সালে কিংবা 2000 সালে। 28 ফুট উঁচু বুদ্ধ মূর্তি বামিয়ানে ভেঙে দিয়েছিল আফগানিস্তানের তালিবানিরা। সেইটার বিরুদ্ধে একটা কর্মসূচি করব। কি কর্মসূচি করা যায় সেটা আলোচনার জন্য আমি অনিলদার সাথে দেখা করতে গেছি। তো আমি অনিলদার সাথে কথা বলে বেরিয়েছি, সুভাষদা ঢুকছেন। সুভাষদা আমাকে বললেন তুই সকালবেলা এইখানে? তাহলে একটু এসেছিলাম অনিলদার কাছে। বলে কোথায় যাবি? আমি এখান থেকে ব্যাংকে যাব। বললো তাহলে বয়, আমার 5 মিনিটের কাজ আছে, তোরে নামায়া দিয়া যাবো। আমি বাইরে বসে আছি। সুভাষদা বেরোলেন, বেরিয়ে আমায় গাড়িতে তুললেন, তুলে বললেন তোর কী কাজ ছিল? আমি বললাম এইটা। এক মুহূর্ত না ভেবে সুভাষদা বললেন তোরা কি করতে পারবি? কি বলেন? বললো ওই ইস্কনের রথ দেখেছিস? আমি বললাম হ্যাঁ। বললো ওই রকম একটা 28 ফুট উঁচু বুদ্ধ মূর্তি বানিয়ে ওই তলায় ইস্কনের রথের মতো 4টে চাকা দিবি। আর কলকাতা শহরে যাদের ফোন নাম্বার আছে ডায়ালে, যত লেখক, সাংবাদিক, ক্রীড়াবিদ, নাট্য জগতের, সঙ্গীত জগতের যত আছে এমিনেন্ট পার্সোনালিটিস, প্রফেসর, ডাক্তার, সবাইকে ফোন করবি। ফোন করে বলবি যে আমরা এই বামিয়ান বুদ্ধমূর্তি ধ্বংসের প্রতিবাদে লেনিন সরণি থেকে ধর্মতলার মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত 28 ফুট উঁচু বুদ্ধমূর্তি নিয়ে একটা মিছিল করতে চাই। আমরা চাই আপনি সেই মিছিলে আসুন। এই কথাটা বলে ফোন রেখে দিবি। যে আসবে আসবে, যে আসবে না আসবে না। কর্মসূচিটা হবে পরের দিন, আগামীকাল হবে। আজকে বলছেন সুভাষদা, সকাল তখন 11টা। তো আমি বললাম এ কী করে সম্ভব? আমি কালকের ভিতর 28 ফুট উঁচু বুদ্ধমূর্তি বানাবো কী করে? বললো তোর বানাইতে হইব না, আমি বানায় দেবো। তুই খালি করবি কি না ক, তোর কাজ হচ্ছে এই ফোনটা করা। তুই বিকেল 4টার সময় এসে দেখবি 28 ফুট উঁচু বুদ্ধমূর্তি রেডি আছে ওইখানে। আমি তো বিশাল ব্যাপার। আমি এলাম, এসে আমার যারা তখন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তাদের সকলের সাথে কথা বললাম। আমার এখন ভাবতে কষ্ট লাগে, হয়তো তাদেরও কষ্ট লাগবে। তারা বেশিরভাগ আমায় বললো না না না, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমিও বাধ্য হয়ে প্রোগ্রামটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে তার বদলে একটা
28 ফুটের ক্যানভাস তৈরি করলাম, তাতে লিখলাম ছি, ধিক্কার, আর তাতে সকলকে সই করতে ডাকলাম। প্রথম সইটা করেছিলেন সুনীল গাঙ্গুলি, তারপরে পর্যায়ক্রমে অনেকে, পবিত্র সরকার, অপর্ণা সেন, মাধবী মুখোপাধ্যায়, অনেকে পর্যায়ক্রমে সই করেছিলেন। এখন আমি ভাবি, বা তারপরেই আমি ভেবেছি, যে যদি আমি সুভাষদার কথাটা সাহস করে শুনতে পারতাম, তাহলে এটা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা কর্মসূচিগত রেকর্ড হয়ে যেত হয়তো। তো আমার দুর্ভাগ্য, আমি সেই সময় সেই সাহসটা দেখাতে পারিনি। কিন্তু সুভাষদা এত বড় করে ভাবতে পেরেছিলেন। এই যে বড় করে ভাবা, সুভাষদা বলতেন কমিউনিস্টদের বুকের কলজে চড়াই পাখির মাপে হলে হবে না, ঈগল পাখির মাপে হতে হবে। এবং যে কোনো কিছুকে, যে কোনো সমস্যা সুভাষদার কাছে কেউ নিয়ে গেছেন, সুভাষদা কোনো সাহায্য করেননি এমন একজন মানুষ পশ্চিমবাংলায় খুঁজে বের করা যাবে না। 2024-এর বিধানসভা উপনির্বাচনে আপনি যখন বরানগর কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন বামফ্রন্টে, তখন আমরা দেখেছিলাম আপনি দু হাতে দুদিকে একদম মানে দুজনকে ধরে আছেন এবং দুজনের সাথে একটা ঝামেলা রকম হচ্ছে, এবং সেই ছবিটা নিয়ে মানে তখন রাজ্য রাজনীতিতে একটা মানে হুলস্থুল পড়ে গেছিলই। বামফ্রন্টের প্রায় সব নেতাকেই আমি দেখেছি কম বেশি ওই ছবিটা নিয়ে কিছু না কিছু একটা করতে, গর্ববোধ করতে। এই যে এরকম দু হাতে, এই বয়সে এরকম দু হাতে দুদিকে দুজনকে ধরে আছেন, এই ঘটনাটা আসলে কি হয়েছিল? আসলে ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে নির্বাচনের দিনে প্রার্থী সাধারণভাবে বুথে বুথে ঘুরে বেড়ান, সব জায়গায় তার এজেন্ট আছে কিনা, বসছে কিনা, এই মানুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে কিনা। ওই দিন তো তিনি কোনো ভোটারের সাথে কথা বলতে পারেন না। তো আমাদের বিকেসি কলেজে ওখানে 6টা বুথ আছে। তোর এন্ট্রি পয়েন্টটা সামনের দিকে, এন্ট্রি পয়েন্ট দিয়ে পরপর 6টা বুথ ঘুরে আমি এক্সিট পয়েন্ট দিয়ে বেরোচ্ছি। ওখানে কোনো বুথ নেই, ওখান দিয়ে কেউ ভোট দিতে ঢোকে না, ওখানে ভোট দিয়ে বেরোয়। সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর, তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ছিলেন এবং সাধারণ মানুষও 2-4 জন ছিলেন, আমাদের সমর্থক 1-8 জন ছিলেন। তো আমি বেরোনোর সময় হঠাৎ তৃণমূল কংগ্রেসের সেই কাউন্সিলর আমাকে উদ্দেশ্য করে, আপনি এখানে কেন, আপনি ভোটারদের প্রভাবিত করছেন অমুক তমুক এসব বলে। তো আমি আলতো করে ওর কাঁধে হাত রেখে বলি, এখানে ভোটার কই যে প্রভাবিত করব, আর ভোটার তো এখানে ভোট দিয়ে বেরোবে, বেরোনোর পরে তো প্রভাবিত করে লাভ নেই, তার আগে তো তার ভোট দেওয়া হয়ে গেছে। এইরকম দু একটা ক্যাজুয়াল কথা হতে হতে আসলে ওর একটা পরিকল্পনাই ছিল, খবর হতে চাইছিল, বুঝতে পারি আমি এখন। খারাপ কথা, কুৎসিত গালাগাল ঠালাগাল এইসব শুরু করলো। তো আমি থামানোর চেষ্টা করলাম সাধারণ সৌজন্য বজায় রেখে। তারপরে একটা সময় বলতে 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 মানে 1-2 এরকম আমাকে কোনা দিয়ে এরকম হাত চালাচ্ছে, হাত চালাচ্ছে, এইসব হচ্ছে। আমি সেটাও সহ্য করছিলাম। তারপরে পৃথিবীর কুৎসিততম গালাগাল যেটা, মানে যে গালাগালটা শুনলে পরে কোনো মানুষ, মাতৃগর্ভে জন্ম নেওয়া কোনো মানুষ নিজেকে স্থির রাখতে পারেন না, ছেলেটি সেই গালাগালটা উচ্চারণ করল। তখন আমার ছেলেটিকে জামার কলার ধরা ছাড়া অন্য কিছু করার উপায় ছিল না। ওই গালাগাল শুনে কোনো মানুষ যদি হজম করে, তাহলে পরে সে কোনো পিতামাতার সন্তান হতে পারে না। সুতরাং তখন আমার কাছে আমি অনন্যপায় হয়ে যাই এবং একসঙ্গে দুজনের জামার কলার ধরি। তারপর যথারীতি আশপাশ থেকে লোকজন ছুটে আসে, ছাড়িয়ে দেয়। ওরা খিস্তি গালাগাল চালাতেই থাকে, এর মধ্যে পুলিশ আসে, ওদের আলাদা করে দেয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি সেই ঘটনা মনে রাখতে চাই না, মনে করতেও চাই না। পরে আমি বুঝেছি যে আসলে ওর ইন্টেনশনটা ছিল হচ্ছে আমার সঙ্গে একটা ঝামেলা পাকালে মিডিয়া চলে আসবে, মিডিয়াতে আমার সঙ্গে ওরও ছবি দেখানো হবে, ওরও খবর হবে, এবং ধরুন ওই ঘটনাটা না ঘটালেও কি কোনো দিন আনন্দবাজারের প্রথম পাতায় ছবি হতে পারত? জীবনে পারত না। ওর পারপাসটা ছিল এইটা, সেটা আমি এখন বুঝি। কিন্তু ওই মুহূর্তে ওই গালাগালটা শোনার পরে আমি অনন্য পাইছিলাম।
আপনি বিধানসভা নির্বাচনের পরে বলেছিলেন যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার, এই দুটো মানে সবচেয়ে বড় ভুল ছিল এবং তার জন্যই হয়তো সিপিএম এর পতনের শুরু সেদিন থেকে। এইটা মানে কেন? আমি এখনও মনে করি আমি ঠিক বলেছিলাম। আমি এখনও মনে করি জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করাটা এটা ভুল ছিল। আমি এখনও মনে করি সোমনাথ চ্যাটার্জিকে পার্টি থেকে বহিষ্কার করাটা বাঙালি অস্মিতাকে আঘাত করা হয়েছিল। আমি এখনও এটা মনে করি। কিন্তু পার্টিতে সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত পার্টির একজন সৈনিক হিসেবে আমি মেনে নিয়েছি। কিন্তু মেনে নেওয়া আর মনে নেওয়ার মধ্যে যে পার্থক্য থাকে, আমার ভিতর সেই পার্থক্য আছে, বিরাজমান, আজও বিরাজমান। 1996 সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করা, ধরুন 96 সালে লোকসভা নির্বাচনে আমাদের স্লোগান কী ছিল? কংগ্রেস নয়, বিজেপি নয়, বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করো। আমরা তো এই স্লোগান নিয়ে মানুষের কাছে গেছিলাম। এবার মানুষ যেটা করলেন সেটা হচ্ছে, মানুষ কংগ্রেসকে মেজরিটি দিলেন না, বিজেপিকে মেজরিটি দিলেন না, আবার বাকি যারা আছে তাদেরকেও মেজরিটি দিলেন না, কিন্তু কংগ্রেস বা বিজেপির যে কোনো একজনের সমর্থনে তারা সরকার করতে পারে, এরকম একটা বাস্তবতা মানুষ তৈরি করলেন, মানে ত্রিশঙ্কুর মতো বলতে পারেন। এখন এইবার কংগ্রেস থেকে প্রস্তাব এলো এবং বাকি সব দল মেনে নিল যে বিজেপিকে বাইরে রেখে একটা সরকার তৈরি হোক, যেটার প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব নিন জ্যোতি বসু। এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি এমনি এমনি হয়েছিল? গোটা ভারতবর্ষ জ্যোতি বসুর মতো একজন কমিউনিস্টকে প্রধানমন্ত্রী মেনে নেবে কেন? আমাকে তো ভাবতে হবে দুদিকটাই, যে আমাদের দেশে কমিউনিস্ট পার্টি পশ্চিমবাংলায়, কেরালায়, ত্রিপুরায় তখন পর্যন্ত সরকারে, বাকি গোটা ভারতবর্ষের কোথাও না। এবং সেখানে সব জায়গাতেই কোনো না কোনো বুর্জোয়া আঞ্চলিক দল ক্ষমতায়। যদি এতগুলো বুর্জোয়া আঞ্চলিক দল একসঙ্গে জ্যোতি বসুকে মেনে নিচ্ছে কেন? মানে জ্যোতি বসু ইজ সামথিং হুইচ ইজ নট অ্যাভেলেবেল অ্যামং আদার্স। এই যে সামথিং, আমার পার্টির একটা নেতা, গোটা ভারতবর্ষ দেখতো একটা সিপিআইএম পার্টির নেতা প্রধানমন্ত্রী হয়েছে, একটা কমিউনিস্ট প্রধানমন্ত্রী হয়েছে। এর যে প্রভাব ভারতীয় রাজনীতিতে পড়তে পারত, তা পড়ল না। আবার জাতি হিসেবে বাঙালি, এই প্রথম একজন বাঙালির সামনে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব এলো। কোনোদিন কোনো বাঙালি রাষ্ট্রপতি হয়নি তখন পর্যন্ত, প্রধানমন্ত্রী হয়নি তখন পর্যন্ত। এই প্রস্তাবটা প্রথম যার কাছে এলো তিনি জ্যোতি বসু, দ্য রিয়েল স্টেটসম্যান। ন্যাচারালি এই প্রস্তাবটা কার্যকর হলে বাঙালির যে জাতীয়তা বোধ, সেটা নিশ্চিতভাবেই আরও বেশি সমৃদ্ধ হতো, উৎফুল্ল হতো। এই সিদ্ধান্তটা হলো, এবং সিদ্ধান্তটা হওয়ার ফলে এই বোধটা চলে গেল। তারপরে যাই হোক, সরকার টিকলো না টিকলো, এইচ.ডি. দেবেগৌড়া, আই.কে. গুজরাল এইসব হয়ে গেল। মনে রাখতে হবে, এইচ.ডি. দেবেগৌড়ার নাম কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে প্রস্তাব করেছিলেন জ্যোতি বসু। অর্থাৎ জ্যোতি বসু নিজে হলেন না, কিন্তু জ্যোতি বসু যে নামটা প্রস্তাব করলেন সেটা বাকি সকলে মেনে নিল। মানে জ্যোতি বসুকে তারা কতটা উচ্চতার আসনে বসিয়েছিলেন। কে এইচ.ডি. দেবেগৌড়া, কে চিনত? প্রধানমন্ত্রী হওয়ার আগে এইচ.ডি. দেবেগৌড়াকে কজন চিনত ভারতবর্ষে? তাহলে জ্যোতি বসুর প্রস্তাবটাই সবাই মেনে নিল। মানে জ্যোতি বসু তাদের কাছে কোন জায়গায় আছেন? এখন এই জ্যোতি বসুটাকে তো তৈরি করেছে কমিউনিস্ট পার্টি, সুতরাং সেই জ্যোতি বসুর এই গরিমা, তার ভাগ তো কমিউনিস্ট পার্টিও পেত। আমরা সেটা নিলাম না। তারপরে যাই হোক, পরবর্তীকালে 2008 সালে সোমনাথ চট্টোপাধ্যায় তিনি যখন বললেন যে তিনি স্পিকার হিসাবে লোকসভার অধিবেশনটা ডেকেছেন, লোকসভার অধিবেশনটা শেষ হলেই তিনি স্পিকার থেকে পদত্যাগ করবেন, সেইটুকু সময়ও তাকে না দিয়ে আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত করলাম। ফলত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আবার মনে হলো যে কোথাও বোধহয় একটা
বাঙালিকে সহ্য করতে না পারার মতো মন বোধহয় কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে আছে, যেটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণই ভুল ধারণা। কিন্তু এই ধারণাটাকে গেড়ে বসানোর ক্ষেত্রে বুর্জোয়া সংবাদ মাধ্যমগুলো ভয়ঙ্কর ভূমিকা পালন করলো এবং তারা সিপিএমকে প্রায় বাঙালি বিরোধী হিসেবে পর্যবসিত করে দিল, যেটার মোকাবিলা আমরা করতে পারলাম না। ফলে বাঙালি জনমানসে এটার একটা নেতিবাচক প্রভাব তো পড়েইছে, সেটাও স্বীকার করবো কী করে। আমরা জানি যে গত বছর একটি বিতর্কের সম্মুখীন আপনাকে হতে হয়, যদিও সেটা এখন বিচারাধীন বিষয়, আমি সেসব নিয়ে কিছু বলছি না। যে তারপরে আপনাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়, সেই সাসপেনশনটা খুব সম্ভবত এখনো আছে। কদিন আগে পার্টি কংগ্রেস ছিল, দুদিন পর পার্টির ব্রিগেড সমাবেশ আছে। কোথাও কি তন্ময় ভট্টাচার্য অভিমানী? না, একদমই না, একদমই না। আমি কমিউনিস্ট পার্টির একজন একনিষ্ঠ সৈনিক। পার্টি আমাকে সাসপেন্ড করেছে পার্টির পদ্ধতি অনুযায়ী। সেই সাসপেনশনের সময়সীমা আজ অথবা কাল শেষ হবে। শেষ হলে আবার আমি পার্টি করব। এখন যে কাজগুলো প্রকাশ্যে করতে পারছি না সেই কাজগুলো প্রকাশ্যে করব। কিন্তু তাতে ব্রিগেড সমাবেশে যাওয়া বা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে যাওয়া তো যে কোনো সাধারণ মানুষ যেতে পারে। আমিও গেছি, ব্রিগেডেও আমি যাব। এবং প্রতিদিন মানুষ যাতে ব্রিগেডে যায় তার জন্য মানুষকে উৎসাহিত করতে, সংগঠিত করতে আমি আমার মতো করে যাচ্ছি, করে যাব। এটা ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। বামপন্থা ছাড়া পশ্চিমবাংলার, ভারতবর্ষের কোনো ভবিষ্যৎ নেই। আপনাকে কয়েকদিন আগে বইমেলাতে দেখা গেছে বিজেপি স্টলে গেছেন, আবার দুদিন আগে খুব সম্ভবত দিলীপ ঘোষের সাথে মনে হয় আপনাকে দেখা গেছিল। অসুবিধে কী হয়েছে? আমি তো জাগো বাংলা স্টলেও গেছি, এবছরে যাইনি। 2-3 বছর আগে আমি বইমেলায় জাগো বাংলা স্টলেও গেছি। কংগ্রেসের স্টলে, কংগ্রেস বার্তায় প্রতি বছর যাই, এবছরও গেছি। নতুন পথ এই সময় ওই পিডিএসের স্টল গেছি। কী অসুবিধা হয়েছে? বইমেলায় লোকে যায় তো বই দেখতে। তো আমি যদি বিজেপির রাজনৈতিক মতাদর্শকে আমি আক্রমণ করছি, তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, এই যে দেখছেন একদম উপরে যে বইটা আছে, এই বইটা হচ্ছে অন্য চোখে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আমি পড়ছি এখন এই বইটা। তো এই যে ধর্মান্ধতার আবরণে যে মানুষকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে, প্রকৃত ধর্মীয় মানুষেরা তারা ধর্মকে কিভাবে বিবৃত করেছেন আর তার কিভাবে অপব্যাখ্যা হচ্ছে, এটা আমায় জানতে হবে। তো এটা যদি আমায় জানতে হয়, তাহলে আমি যদি ভাববাদের বই না পড়ি, আমি ভাববাদকে খণ্ডন করব কিভাবে? আমি যদি ওই বিজেপির মুসলমান বিরোধিতার যুক্তিগুলো না পড়ি, তাহলে সেই যুক্তির ভ্রান্তিগুলোকে আমি মানুষের কাছে সহজবোধ্যভাবে পরিবেশন করব কিভাবে? সুতরাং গেছি। এই যাওয়ার ভেতরে কোনো ভুল আছে বলে আমি মনেও করি না, কোনো ভুল আমি করিও নি। আর কোথায় লেখা আছে কমিউনিস্টটা সংকীর্ণ নাকি? কমিউনিস্টটা তো উদার। অমুক জায়গায় যাওয়া যাবে না, তমুকের সাথে কথা বলা যাবে না। কি একটা ক্লাব মেদিনীপুরের হরিরামপুরের ইয়ংস্টার বলে একটা ক্লাব একটা ক্রিকেট টুর্নামেন্ট করছে, সেই ক্রিকেট টুর্নামেন্টে তারা আমাকে ইনভাইট করেছে। ওই ক্লাব বা ওইখানকার আরও বিভিন্ন সংস্থা, তাদের সঙ্গে আমার নানান কারণে সম্পর্ক আছে, তারা বহু কর্মসূচিতে আমাকে ইনভাইট করে। আগে একটা রক্তদান শিবিরও ইনভাইট করেছিল। এই ক্লাব না, অন্য আর একটা সংস্থা। আমি গেছিলাম। এদের উদ্যোগে একটা সেমিনার হয়েছিল, সেখানে আমি গেছিলাম, বলেছি, এইসব আছে। তো এবারে এই ক্রিকেট টুর্নামেন্টে তারা যেমন আমায় ইনভাইট করেছেন, তেমন বিজেপির রাজ্য স্তরের নেতা, আমি নেতাই বলবো, যদিও উনি এই মুহূর্তে কোনো কমিটিতে কোনো পদে নেই, কিন্তু আমি ওনাকে নেতাই মনে করি, দিলীপ ঘোষকেও তারা ডেকেছে, দিলীপ ঘোষও গেছেন। ঘটনাচক্রে আমার আর দিলীপ ঘোষের পৌঁছানোর টাইমটা এক হয়ে গেছে। অ্যাকচুয়ালি দিলীপবাবু আগে পৌঁছেছেন, আমি পরে পৌঁছেছি, কিন্তু ঘটনাচক্রে আমাদের মাঠে প্রবেশের টাইমটা এক হয়ে গেছে। এমন তো হতেই পারতো, আমি যদি 2 ঘন্টা বাদে পৌঁছতাম তাহলে দিলীপ ঘোষকে আর আমি পেতাম না, বা দিলীপ ঘোষ যদি 2 ঘন্টা বাদে পৌঁছতেন তাহলে আমাকে আর পেতেন না। তো হতেই পারতো। ঘটনাচক্রে দিলীপ ঘোষের আর আমার যাওয়াটা, দিলীপ ঘোষও জানতেন না আমি যাব, আমিও জানতাম না দিলীপ ঘোষ যাবে।
ঘটনাচক্রে একসঙ্গে আমরা পৌঁছেছি, তাতে কী মহাভারত অশুদ্ধ হয়েছে? এটা ক্রিকেট খেলার মাঠে আমি বল করলে দিলীপ ঘোষ ব্যাট করতে পারবেন না, তাতে দিলীপ ঘোষ সিপিএম হয়ে যাবেন না আমি বিজেপি হয়ে যাব। সেটা তো আর সবাই জিজ্ঞেস করছে যে এর মধ্যে দিয়ে দল চেঞ্জের কোনো ব্যাপার আছে কি না। আচ্ছা, আমায় কেন জিজ্ঞেস করছে, দিলীপ ঘোষকে কেন জিজ্ঞেস করছে না? সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে একসঙ্গে আপনি ক্রিকেট খেললেন, আপনি কি সিপিএমে যোগ দিচ্ছেন? দিলীপ ঘোষকে জিজ্ঞেস করুন না গিয়ে। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার যদি একটু সাবস্ক্রাইব করতে বলেন এই লোকজনদের, তোকে দেখেন হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই করে না। নিশ্চয়ই আপনারা যারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেল, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।